আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই যে রসায়নের ছোট্ট একটা টপিক, যেটা হচ্ছে লা শাতিলের নীতি। এটা তোমাদের রসায়নের ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ের কোথাও একটা ব্যাপারে এই ব্যাপারটা খুব জড়িত আছে, লা শাতিলের নীতি। এখন স্যার, এটার থেকে প্রশ্ন কেমন করে আসে, প্রশ্ন কেমন করে আসবে, এইটা পারার থেকে আগে আমাকে লা শাতিলের নীতির ব্যাপারটা কি, কিভাবে করতে হবে সমাধানটা, কি বলতে চেয়েছেন, কি বলা হয়েছে, এই ব্যাপারগুলো ক্লিয়ার ভাবে বুঝতে হবে। তাহলে সৃজনশীল লেখা কোনো ব্যাপার না। আর এটা বোঝা বাদে সৃজনশীল লিখতে গেলে সমস্যা হয়। সৃজনশীল মানে কি, তোমাকে সৃষ্টি করে লিখতে হবে, তথ্য সামর্থ্য জানবা, তার উপর বেসিস করে তোমার মাথায় যা কিছু আছে সেটার সংস্পর্শে মিলাই সমাধান করতে হবে। তাইলে আমাকে অবশ্যই আগে এই লাস্ট হাতিয়ার নীতির ব্যাপারটা ক্লিয়ার ভাবে কনসেপ্ট নিতে হবে, ক্লিয়ার হতে হবে। তো তাহলে তো শুরু করা যাক। তো লাস্ট হাতিয়ার নীতি, আমি চাচ্ছি এই লাস্ট হাতিয়ার নীতি আজকে ক্লাসটা করার পরে আর কখনো যেন এগুলো কোথাও দেখা না লাগে, বোঝা না লাগে, নিজের থেকে পারো। একটু মনোযোগ দাও, অনেক কিছু হতে চলছে, অনেক কিছু হবে। ইজি ব্যাপার। রসায়ন অনেকে ভাবে রসায়ন সবচেয়ে মজার সাবজেক্ট রসায়ন। রসায়ন কিন্তু মজার একটা টপিক, মজার একটা সাবজেক্ট। তো দেখা যাক, তুমি লাল সাথে নীতি দিয়ে বলা আছে দেখে। প্রথমে বলছে যে কি, কোনো উপমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালীন। এখন এই যে লাইনগুলো যে পড়বো, এই লাইনগুলোর মাঝে কিন্তু অনেক শব্দ আছে, যেগুলোর মানেটা কি বোঝে, শব্দটা ব্যাখ্যা থেকে সাংযোজন তর্জমা থেকে না বুঝলে কিন্তু নিজের থেকে উপলব্ধি করা যাবে না। একটু মনোযোগ দাও প্লিজ। ওই কি বলছে দেখো, যে কোনো উভমুখী বিক্রিয়া, আসলে আমাকে অবশ্যই আগে উভমুখী বিক্রিয়া সম্পর্কে আগে পরে আসতেছে কথায়। একেবারে এ টু জেড হবে, এ টু জেড, হাতে গুনে এ টু জেড ফুললি ভাবে লাস্ট হাতে নিতে ফুল ক্লিয়ার হবে। ওকে। কোন উপমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালীন, সাম্য অবস্থার কি অবস্থাটা বুঝতে হবে। সাম্য অবস্থায় থাকাকালীন কোন একটা নিয়ামক, নিয়ামক থেকে, এবার আসলে দেখো যে আমরা এমন অনেক শব্দ আছে যার বাংলা নামটা বলে বুঝি না, ইংলিশ নামটা বুঝে ফেলি। যেমন আমার দোকানে কাস্টমার আছে, কাস্টমার বুঝে, কিন্তু ক্রেতা কিন্তু আমাকে বলি না। ক্রেতা থেকে বাংলা শব্দ, তেমনি নিয়ামক হচ্ছে একটা বাংলা শব্দ। নিয়ামককে ইংরেজিতে বলে বুঝতে পারো ফ্যাক্টর। কি বললাম? ফ্যাক্টর। আর ফ্যাক্টর মানে কি, ফ্যাক্টর বলতে কি বোঝায়? নিয়ামক। কোনো একটা দিলে তার গতি বলো, বিক্রয়ের গতি বলো, হ্রাস বা বৃদ্ধি, কম বা বাড়তি, যে কোনো কিছু হতে পারে। যাই হোক, সেই নিয়ামকের মধ্যে কে কে আছে? তাপ, চাপ আর ঘনমাত্রা, এই তিনটা। আচ্ছা, কোনো একটা নিয়ামক এর কোনো একটি পরিবর্তন করা হয়, মানে বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকলে যদি আমরা তাপ, চাপ বা ঘনমাত্রা যে কোনো একটা পরিবর্তন করি, তাহলে সাম্যের অবস্থা, যে অবস্থাটা ছিল, এই সাম্যের অবস্থাটা এমন ভাবে পরিবর্তন হবে যেন নিয়ামক পরিবর্তন ফলাফল প্রশমিত হয়। প্রশমিতটা বুঝতে হবে। অর্থাৎ আগে বুঝি, আচ্ছা, এক ফার্স্ট পার্ট বাই পার্ট যায়, সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখি উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার সম্বন্ধে বুঝবো। উভমুখী বিক্রিয়াটা কি? তো হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়, আবার পুনরায় উৎপাদ থেকে বিক্রিয়াকে উৎপন্ন বা উৎপাদন হওয়া সম্ভব, পসিবল, তাকে আমি কি বলি? উপমুখী বিক্রিয়া। যে বিক্রিয়া গতি দুই দিকে চলমান থাকতে হবে, সামনের থেকে পেছন থেকে সামনের দিকে বা বামের থেকে ডানে, বিক্রিয়ক থেকে উৎপাদ একই কথা। বিক্রিয়ক থেকে উৎপাদে যেতে পারবে, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক আসতে পারবে, তাকে আমি কি বলবো? উভমুখী বিক্রিয়া। যেমন দেখো, আমি বলি কোন বিক্রিয়া বাম পাশে ক্রিয়া থেকে বিক্রিয়ক একই রিয়াক্টর বিক্রিয়া করছে কি, এ প্লাস বি। এ প্লাস বি মানে কি, দুইটা পথ নাম দিয়েছি আমি, যৌগ বা মূল, যাই হোক। এ আর বি বিক্রিয়া করে সি আর বি উৎপন্ন করবে। এই একটা তীর চিহ্ন দিয়ে কিন্তু উপমুখী বোঝায় না, একদিকে বোঝায়। উপমুখী কখনো বোঝায় যখন এখানে ইউনিভার্সাল, অর্থাৎ উপমুখী একটা তীর চিহ্ন দেওয়া আছে, এর মানে হচ্ছে এটা তোমার প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, এ আর বি বিক্রিয়া করে সি আর বি উৎপন্ন করবে। আবার কোনো এক সময় পরিবেশের ক্ষেত্রে আবার সি আর বি থেকেও পুনরায় ব্যাক এসে এ বিতে উৎপন্ন পসিবল, এই ঘটনা ঘটে। এর কি বলা হয়? উভমুখী। দুই দিকে থাকবে, উভয় দিকে উভমুখী। ক্লিয়ার? বামের থেকে ডান, ডান থেকে বাম, বিক্রয় থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রয়। বাম পাশের নাম হচ্ছে বিক্রয়, ডান পাশের নাম কি? উৎপাদ। ক্লিয়ার টুকু? আচ্ছা, কোন একটা বিক্রিয়া সাম্য অবস্থায়, সাম্য অবস্থা মানে কি? সাম্য অবস্থা বলতে বোঝায় দুই দিকের অবস্থা সমান। যেমন
আমি ওই যে যখন আমরা যে বাজারে কিছু কেনাকাটা বা সবজি বলো বা বাজার যেখানে যাই, দাঁড়িয়ে পাল্লা কিন্তু ওজন করা হয়, তাই না? এক সাইডে সাপোজ আমি 5 কেজি আলু দিলাম, এক সাইডে 5 কেজি পাথর থাকবে, দুই দিকে অনুযায়ী সমান, 5 কেজি 5 কেজি, সেরকম কি অবস্থা? সাম্য অবস্থা। যখন আমি এখানে আলু আর একটু বাড়াই দেবো, সাপোজ 500 গ্রাম আলু বাড়াই দিলাম, তখন কি হবে? এতে এদিকে কি হবে? ঢেলে পড়বে না? এরকম সাম্য অবস্থা না। সাম্য অবস্থা না। সাম্য অবস্থা বলতে বোঝায় দুই দিকের অবস্থার সমান। অর্থাৎ সাম্য অবস্থা বলতে কোনো বিক্রিয়ার সম্মুখ দিকের বেগ আর বৃত্তের পশ্চাৎ দিকের বেগ দুটাই সমান, তিনি বলেছে সাম্য অবস্থা। এ আর বি যুক্ত হয়ে সি আর ডি উৎপন্ন করতেছে, আবার সিস্টেমে সি আর ডি যুক্ত হয়ে এ আর বি উৎপন্ন করবে। যখন এই দিকের গতি, সম্মুখ দিকের গতি আর পশ্চাৎ দিকের গতি, দুইটার বৃত্তের বেগ দুইটা সমান হয়ে যাবে, সে অবস্থা কি বলবো? রাসায়নিক সাম্য অবস্থা। সাম্য অবস্থাতে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় যে বিক্রিয়াটা থেমে আছে, কিন্তু প্রকৃতপক্ষে সাম্য অবস্থা মানে কিন্তু কি স্থির অবস্থা নয়, গতির অবস্থা। এমনি কিন্তু অনেক সময় বেশি হয়ে গেছে সাম্য অবস্থা কি অবস্থা, আমরা অনেকে বুঝবো যে সাম্য অবস্থা মানে কি বিক্রিয়া তো মনে হয় থেমে আছে, স্থির অবস্থা। তা কিন্তু না। আপাত দৃষ্টিতে মনে হয় বিক্রিয়া থেমে আছে, কিন্তু আসলে বিক্রিয়াটা কি চলমান আছে। মাথায় রেখে কথাটা গেল। এই উভয়কে বিক্রিয়া করে যখন সাম্য অবস্থা আসবে, মানে বিক্রিয়া উৎপাদ উৎপত্তি বিক্রিয়া এমন পরিবেশে আছে দুটো বেগ সমান, গতি সমান, এমন অবস্থায় যদি আমরা চলে আসি, তখন যদি আমি যে কোনো একটা নিয়ামক, নিয়ামককে তাপ চাপ ঘনমাত্রা নিয়ামকের ব্যাপারটা বলি। নিয়ামক কি? নিয়ামক হচ্ছে এমন একটা এলিমেন্টস যেটা কোন বিক্রিয়া বলো বা কোনো কাজে বলো ইনভলভ হলে বা করলে সেটার গতি বাড়তে পারবে, গতি কমতে পারে। যেমন সাপোজ ওই আমরা যে খেলাধুলা করি, ক্রিকেটে বলো বা ফুটবল বলো বা যে বলো, ক্রিকেট বলে ভালো হবে। আর ক্রিকেট কিন্তু বল ব্যাটটা ভালো হওয়ার জন্য, মানে উইকেটে রানটা পাওয়ার জন্য বা সুবিধা ওয়াইজ বল করার জন্য কিন্তু পিচটা কিন্তু সুন্দর হওয়া লাগে। পিচটা লেভেল মাপমুখ না হলে কিন্তু খেলার কিন্তু তারতম্য ঘটবে, রান কম বেশি হতে পারে। সেখানে কিন্তু পিচ কিন্তু খেলার একটা নিয়ম। আবার বৃষ্টি যখন হয়, ফুটবল খেলা হচ্ছে, বৃষ্টি যখন হবে তখন ফুটবলে কিন্তু কি হয়, বৃষ্টির মধ্যে খেলতে কিন্তু ভালো লাগে বা স্পিডটা বাড়ে, বা অনেক ক্ষেত্রে ডিসব্যালেন্স হয়। সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি কিন্তু একটা কি নিয়ামক, খেলার মাঝে একটা নিয়ামক। তেমনি এই বৃত্তে যখন সাম্য অবস্থা থাকবে, তেমনি একটা নিয়ামক তাপ চাপ অথবা ঘনমাত্রা, তিনটা একটা হতে পারে। পরে দেখতেছি তাপ চাপ ঘনমাত্রা, এদের যে কোনো একটু পরিবর্তন করলাম, বাড়াইলাম বা কমাইলাম, ঠিক আছে, পরিবর্তন করলে এই যে সাম্যের যে অবস্থা ছিল, ওই সাম্যের অবস্থা এমন ভাবে চেঞ্জ হয়ে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হবে। অর্থাৎ আমি যে নিয়ামকটা দিছি এটা বোঝা যাবে না। অর্থাৎ আমি যে বললাম না এই পাশে মনে করো 12 কেজি কিছু ঝরানো আছে, এই পাশে 10 কেজি কিছু, অবশ্যই এদিকে একটা কাজ হয়ে থাকবে। যখন আমি এই সাইডে আরো 200 গ্রাম বা 200 কেজি অ্যাড করে দেবো, তখন সাম্য অবস্থা আসবে না? সাম্য অবস্থা যখন আসলো, তার মানে কি আমি যে এক্সট্রা 200 কেজি অ্যাড করছিলাম নিয়ামক হিসাবে, ওই জন্য বোঝা যাচ্ছে না ভিতরে কোনো সাম্য অবস্থা আছে। সে এদিকে উল্টে গেছিল, 200 কেজি বেশি ছিল, আমি 200 কেজি বামে অ্যাড করছি বিদায় আবার আগের মতো হয়ে গেছে। আগের মতো আমার কি আমি নিয়ামকটা ইনভলভ করছি, এরকম কি বোঝা যায় না। ফলাফল কি হয়েছে? প্রশমিত হয়েছে। অর্থাৎ লাস্ট সাথে নিতে বুঝলাম যে কোন উপমুখী বিক্রিয়া, বুঝি তো, সাম্য অবস্থায় থাকাকালীন কোন একটি নিয়ামক তাপ চাপ ঘনমাত্রা, এদের যে কোনো একটি পরিবর্তন করলে ওই সাম্যের অবস্থাতে এমন ভাবে পরিবর্তন হবে যেন নিয়ামক পরিবর্তন ফলাফলটা বোঝা না যায়, মানে কি প্রশমিত হয়। ক্লিয়ার? এখন এই যে তোমার উভয়কে বৃত্তাতে বললাম, এর ক্ষেত্রে বা নিয়ামকের পরিবর্তন কিভাবে কোন বৃত্তে যাবে, এটা এবার আলোচ্য বিষয়। আচ্ছা নিয়ামকগুলো আমি লিখি। প্রচুর কিছু লাগে তাপ, তাহলে তাপ কোন বৃত্তে কেমন ইফেক্ট ফেলবে যদি সাম্য অবস্থা থাকে, তো আমি এখানে লিখে দেখলাম তাপের কোণ। একটু খেয়াল রাখো, যদি ঠান্ডা মাথায় দেখো মনে হয় না আর কোথাও কোনো ক্লাস লাগতে পারে। সুন্দর করে আমার মতো যতটুকু সম্ভব তোমার মস্তিষ্কে গাঁথানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, সর্বোচ্চ। তাপের প্রভাব, তাপের প্রভাব কোন সকল বিক্রিয়া কেমন করে কাজ করে?
তাপের প্রভাব কোন বৃত্তের কাজ কিভাবে করবে কি না করবে তা ডিপেন্ড করবে ডেলএইচ এর মানের উপর। কার উপর? ডেলএইচ এর মান। ডেলএইচ মান কি? ডেলটা বলতে বোঝে পরিবর্তন, এইচ হিট, তাপের পরিবর্তন বোঝে। ক্লিয়ার? ডেলএইচ এর মান কি ফিক্সড হবে, আমি দুটো বৃত্ত লিখে বুঝতে পারবা। আমি যেগুলো এক্সাম্পল দেবো এগুলো মাথায় রাখবো। ক্লিয়ার? বইতে যত বৃত্ত আছে বাইরে তো পরিবর্তন সব কি আসতে পারে, যা আসুক খেয়াল না, পারবা, বুঝতে পারবো। আমি কি জানি, নাইট্রোজেন ও হাইড্রোজেন এটা উভয় বিক্রিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়া গ্যাস সমান্তরাল করলে 1 × 3 × 2 সবচেয়ে ক্লিয়ার। এটা কি বলবো, এটা বলছে যে দেখো বাম পাশের এটার নাম বিক্রিয়ক, এগুলোর নাম উৎপাদ। বিক্রিয়া করছে নাইট্রোজেন হাইড্রোজেন, উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, আর ব্রাউন বিক্রিয়ার তাপ কিন্তু উৎপন্ন হয়েছে প্লাস গ্যাস উৎপাদের মধ্যে। ক্লিয়ার? উৎপন্ন হয়েছে। তো তাপের প্রভাবের ক্ষেত্রে প্রথমে দেখো যে ডেলএইচ এর মান, ডেলএইচ এর মান প্লাসকে বলা হয় তাপ হারি আর মাইনাস বলা হয় তাপ উৎপাদী। এখন যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয়, যে স্থলে বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়ার স্থলটা গরম হয়ে যায়, তাপ উৎপন্ন হয়, টকবক করতে থাকে, তাই কি বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়া নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করছে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে, আর ব্রাউন বিক্রিয়া তাপ শক্তি উৎপন্ন করছে, এক্সট্রা উৎপন্ন হয়ে আছে, কি বিক্রিয়া তাপ উৎপাদন উৎপন্ন হয়ে আছে। এই তাপ উৎপাদন বিক্রিয়ার ক্ষেত্রে এক্সট্রা দেখো ব্রাউন বিক্রিয়া তাপ উৎপন্ন হয়ে গেছে এক্সট্রা। এবং আমি যদি আবার আগের মতো রাখতে চাই তাহলে আমাকে তাপ কি করতে হবে, যে ব্রাউন কমাই দেবো না, হ্যাঁ কমাই দেবো তো। তাইলে ডেলএইচ এর মান যখন হবে ঋণাত্মক তখন কি বুঝবো বিক্রিয়ার তাপ উৎপাদন বিক্রিয়া তাপ কমাইতে হবে, তাপ উৎপন্ন হয়ে আছে এক্সট্রা কমাইতে হবে। আচ্ছা দেখো ডেলএইচ মান ঋণাত্মক তাপ উৎপাদন বিক্রিয়া। আর আরেকটা দেখা মনে করো আমি হচ্ছে এর ডেলএইচ এর মান প্লাস 180 কিলোজুল, অনেকগুলো আছে, জাস্ট 2-4 থেকে বুঝতে পারে হবে। এবং ডেলএইচ এর মান স্যার পরীক্ষা কি দেওয়া থাকবে কিনা, এবং তোমাদের যারা এসএসসি দিবে এবার 2026-এ, এই ডেলএইচ এর মান কিন্তু সপ্তম অধ্যায়ের খেলা, কেমিস্ট্রির সপ্তম অধ্যায়ের, সপ্তম অধ্যায়টা কিন্তু সপ্তম সরি অষ্টম অধ্যায় খেলা, সরি অষ্টম অধ্যায় খেলা। তো এই অষ্টম অধ্যায় তোমাদের কিন্তু নাই সিলেবাসে, তোমার ডেলএইচ এর মান কিন্তু দেওয়া থাকে বিখ্যাত, তোমাদের বের করার প্রয়োজন নাই, শিখে রাখতে পারো। আমি তোমার যখন 9 ক্লাসে ওয়াইজ দিব, অষ্টম অধ্যায়ে যাবো, তখন অবশ্যই ডেলএইচ এর মান দেখাই দিব। আর এখানে মাথায় রাখো যে লাস্ট সাতটা নিতে ডেলএইচ এর মান বের করতে অষ্টম অধ্যায়ের কাজ, এটা অন্য অধ্যায়, একটু খেয়াল রাখো মানগুলো দেখে রাখো। তো এই বিক্রিয়ার ডেলএইচ এর মান কি ঋণাত্মক, এই বিক্রিয়ার ডেলএইচ এর মান ধনাত্মক। এটা তাপ উৎপাদ বিক্রিয়ার তাপ হার বিক্রিয়া। ক্লিয়ার? তাপ উৎপাদ তাপ হার কি করছেন ডেলএইচ এর মান প্লাস তাপ উৎপাদ মাইনাস তাপ হার। এইবার এই তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে তাপ দিলে কি হয়, তাপ সরাইলে কি হয়, আর তাপ হারের ক্ষেত্রে তাপ দিলে কি হয়, তাপ সরাইলে কি হয়। এরকম চারটা। এর ক্ষেত্রে তাপ দিলে কি হবে, নিলে কি হবে, এর ক্ষেত্রে তাপ দিলে কি হবে, তাপ নিলে কি হবে। এই চারটার মধ্যে তুমি একটা ব্যাপার কনসেপ্ট ক্লিয়ার থাকো, বাকি তিনটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কিভাবে আমি বোঝাই দিই, এটা আমি যেভাবে মাথায় রাখছি তুমি তোমার সিস্টেম করে রাখবা, আমি আমার সিস্টেমটা শেয়ার করছি। এটা তাপ উৎপাদ বিক্রিয়া, তাই না? যে বিক্রিয়ার তাপ উৎপন্ন সেই বিক্রিয়ার তাপ উৎপন্ন হয়ে আছে, কথা সত্য। এখন উৎপন্ন হয়ে আছে তাপ, আমি যদি তার উপরে আরো তাপ দিই, বেশি ভালো কি ভালো, মাইনাস মাইনাস হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো যে বিক্রিয়ার তাপ উৎপন্ন হয়ে আছে সেই বিক্রিয়াতে আমি আরো তাপ প্রদান করি, তখন বিক্রিয়া বাম দিকে অগ্রসর হবে, বাম দিকে সরে আসবে, বিক্রিয়ক উৎপন্ন হবে। কিন্তু হবে বিক্রিয়ক বামে সরে আসবে। ক্লিয়ার? হ্যাঁ, বাম বিক্রিয়ক বামে সরে আসবে। আর তাপ হারিয়ে ক্ষেত্রে তাপ সরাই নিলে বিক্রিয়া বলতে সামনের দিকে যাবে। তাপ উৎপাদনের ক্ষেত্রে তাপ দিলে পেছনে আগাবে, কেমন বেশি ভালো ভালো না, তাপ উৎপন্ন হয়ে আছে, তাপ কমাই নেওয়া বিক্রিয়াটা পেছন দিকে আসবে, তাপ দিলে বিক্রিয়াটা পেছন দিকে আসবে, আর তাপ কমানো বিক্রিয়া সামনের দিকে যাবে। আর এই দুটো সেমের উল্টো, তাপ হারিয়ে খেলে তাপ তো নাই, বিক্রিয়া ঠান্ডা, আমাকে বিক্রিয়া আরো চালাইতে তাপ আর দিতে হবে, ঠান্ডা আছে না, ঠান্ডা তুমি তাপ আরো দিয়ে বিক্রিয়ার সামনের দিকে দৌড় দিবে,
চাপ কমালে বৃক্ষ আবার পেছন দিকে দৌড় দিবে, বামে সরে আসবে, বৃক্ষ উৎপন্ন হবে, পেছনে আসবে। নাম চিনতে হতে পারে কিন্তু। তাপ উৎপাদে বৃক্ষের ক্ষেত্রে তাপ দিলে বৃক্ষ বামে সরে আসে, বৃক্ষের পেছন দিকে অগ্রসর হয়, বিক্রিয়ক উৎপন্ন হয়, একই কথা। তাপ উৎপাদন বৃক্ষের ক্ষেত্রে তাপ সরাই নিলে বৃক্ষটা সামনের দিকে আগে যায়, উৎপাদ উৎপন্ন হয়, ডান দিকে সরে যায়, একই কথা, সেম এর উল্টো। বুঝতে পারছেন? তাপ উৎপাদিত তাপ হারে যাই থাক দিয়েছে মানতে দুটো কনসেপ্ট। আর কি সহজ করবো, এবার যাবো চাপ। তারপর লাস্ট একটা রিপিট রিভিশন দিয়ে যাই করে দেখা যাক। সহজ একটা ব্যাপার, খেয়াল রাখবে, ইজি একটা ব্যাপার। চাপের প্রভাব, আমি আগেই বলছি আমার লেখা খুবই দুষ্টু প্রকৃতির লেখা। এই লেখাগুলো বুঝতে হলে অন্তত আমার ক্লাস আমার সঙ্গে মিশে যেতে হবে, কারণ কথা যা বলতেছি তাই লিখতেছি। তুমি যদি লজিকে না থাকো, লেখা নিয়ে পড়ে থাকো, তাহলে কিন্তু ডিস্টার্ব। ক্লিয়ার? আচ্ছা, চাপের প্রভাব। এখন চাপের প্রভাব কাজ করবে ডেলের নাম দেখে, কথা সত্য? হ্যাঁ, ওকে। চাপের প্রভাব, চাপ যেটা কি হবে কি না হবে সেটা রিজলভ পরের ব্যাপার। আগে কিভাবে দেখবে চাপের প্রভাব কাজ করবে কিনা, তার উপর আগে দুইটা ব্যাপার আছে। চাপের প্রভাব কাজ করবে কিনা কয়টা ব্যাপার উপর নির্ভর করবে, দুইটা ব্যাপার। কি কি? এখানে লিখে ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখানে একই দিকটাতে বোঝায়, পার্থক্য বুঝতে পারবে তাহলে। চাপের ক্ষেত্রে ডেলের মান কোনো প্রয়োজন নেই, তাহলে লিখে নেই, দরকার নেই। এই দুটো দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। এখন প্রথমত হচ্ছে চাপের প্রভাব কাজ করবে নির্ভর করবে দুইটা ব্যাপারের উপরে। প্রথম ব্যাপার, যারা আছে বিক্রিয়ক উৎপাদ, যে যেখানে থাক সবাইকে গ্যাসীয় অবস্থায় থাকতেই হবে, খাঁটি সত্য কথা। সবাইকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, না থাকতে হবে। এবং কি বললাম, এবং গ্যাসীয় অবস্থা থাকতে হবে, কন্ডিশন দুটাই মানা লাগবে। গ্যাসীয় অবস্থা থাকলো, দ্বিতীয় কন্ডিশন মানতে হবে। দ্বিতীয় কন্ডিশনটা কি, বাম পাশের মোল সংখ্যা আর ডান পাশের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। কি থাকতে হবে? সরি, মিস্টেক হয়েছে, তিন হবে এখানে, এখানে দুই, এখানে তিন, সরি। ওকে, মিস্টেক হইতে পারে, কথা বলতে কোথাও কি হয়ে যাচ্ছে খেয়াল রাখবো। তাহলে সবাই তো গ্যাসীয় অবস্থা আছে, কনফার্ম গেল। এবার দেখবো যে বিক্রিয়কের মোল সংখ্যার উৎপাদন মোল সংখ্যার পার্থক্য আছে কিনা। যদি দুইটা পার্থক্য থাকে তাহলে চাপের প্রভাব কাজ করবে, না থাকলে করবে না। এটা কথা বলি, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, তিনটা গ্যাস, সত্য। আচ্ছা, নাইট্রোজেন কয় মোল, সামনে কত লেখা আছে, কিছু নাই মানে এক। হাইড্রোজেন কয় মোল, 3 মোল, 3 লাগে কত বিক্রিয়া করলো, 4 মোল, উৎপন্ন হচ্ছে কয় মোল, 2 মোল। বিক্রিয়া করছে 4 মোল, উৎপন্ন হচ্ছে 2 মোল, পার্থক্য আছে না? আছে। তাহলে এটা হচ্ছে চাপের প্রভাব কাজ করবে, সবাই গ্যাস এবং কি মোল সংখ্যা পার্থক্য। ক্লিয়ার? ওকে, এটা আসো, নাইট্রোজেন গ্যাস মানলাম, অক্সিজেন তো গ্যাস, নাইট্রোজেন অক্সাইড গ্যাস দিলাম। ক্লিয়ার? সবাই গ্যাস অবস্থা আছে। কিন্তু দেখো, নাইট্রোজেন করছে 1 মোল, অক্সিজেন করছে 1 মোল, বিক্রিয়া করলো মোট কয় মোল, 2 মোল, উৎপন্ন হয়েছে কয় মোল, 2 মোল। মোল মোল মিলে গেলে কিন্তু চাপের প্রভাব কাজ করবে না। যদি দুইটাই মেলে, দুইটাই গ্যাসীয় অবস্থা থাকতে হবে এবং মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে, তাহলে চাপের প্রভাব কাজ করবে। যদি একটা হয় আর একটা হয়ে যায়, করতেছে সাপোজ গ্যাসীয় অবস্থা আছে, মোল সংখ্যার পার্থক্য নয়, হবে না। আর মোল সংখ্যার পার্থক্য আছে, সবাই গ্যাসীয় অবস্থা না, তাও হবে, দুটোই মানতে হবে। এইবার চাপের প্রভাব কাজ করছে বুঝলাম, এবার কি হবে, চাপ দিলে বুঝলি ব্যাপার? চাপ দিলে যেদিকে মোল সংখ্যা বেশি, বেশি দিকে কমের দিকে দিয়ে দেবে। আমি যেভাবে বুঝলাম, এক কথা শেষ, এক কথা ক্লিয়ার। চাপের প্রভাব যদি কাজ করে, তাইলে আমি যদি চাপ দিই যেদিকে মোল সংখ্যা বেশি, সেইদিকে কোন দিকে চলে যাবে, কমের দিকে। এটা দেখুন, চাপের উপর কাজ করতে চাপ দিলাম, এদিকে 4 মোল, 2 মোল। চাপ দিলে বৃত্তের সামনের থেকে হয়ে বামের থেকে ডান দিকে সরে যাবে, উৎপাদ উৎপন্ন হবে। হ্যাঁ, সামনে এগা যাবে। আর কমাই দিলে উল্টা, আর তো কাজ করে না। যদি এমন হতো যে উৎপাদে মোল সংখ্যা বেশি, বিক্রিয়কের মোল সংখ্যা কম, যেমন দেখো আমি কি বোঝাই, আচ্ছা দেখেন,
PCl5 যদি হয়, PCl3 যদি দিই, Cl2 যদি দিই, ফসফরাস পেন্টাক্লোরাইড গ্যাস অবস্থা, ফসফরাস ট্রাইক্লোরাইড ও গ্যাস ক্লোরাইড, সবাই গ্যাস মানলাম। এ আছে কয় মোল? 1 মোল। এর বিক্রিয়া করছে কয় মোল? ফসফরাস ট্রাইক্লোরাইড 1 মোল, ক্লোরিন 1 মোল, কয় মোল হলো? 2 মোল। তাহলে এ পাশে বিক্রিয়ক আছে কয় মোল? উৎপাদন আছে কয় মোল? 2 মোল। বিক্রিয়ক কয় মোল? 1 মোল। মোল সংখ্যা পার্থক্য আছে, গ্যাস অবস্থা তো আছে, তাহলে চাপের প্রভাব কাজ করবে। এখন চাপ দিলে যেহেতু উৎপাদন মোল সংখ্যা বেশি, তাই বেশিতে ভেবে কোন দিকে আসবে? কমের দিকে আসবে। বিক্রয় করতে হবে এই অবস্থায় চাপ দিলে, তাই চাপ দিলে বেশি থেকে কমের দিকে। আর কিভাবে কাজ করবে? গ্যাস অবস্থা আছে কিনা আর মোল সংখ্যা পার্থক্য আছে কিনা, ক্লিয়ার হবে। চাপের প্রভাব নিয়ে গেলে কোনোদিন কোনো ক্লাসে বা কোথাও যদি সমস্যা না থাকে আমি কষ্ট পাবো, কারণ আমিও কষ্ট করছি তোমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ারেন্সটা সঠিকভাবে করার জন্য। যদি এই সময় নষ্ট করে ক্লাসগুলো দেখার পরেও যদি সমস্যা থেকে যায়, তাহলে ব্যর্থ, তাই না? তো মানুষকে সফলতা করতে পার, সাফল্যে যাতে সহযোগিতা করো, আমি চাবো যে তোমরা যেগুলো শিখে উপকৃত হও, বা ক্লাস 7 নিজের থেকে প্রশ্ন দেখলে লেখার জন্য মন ছটফট করে, তাহলে বুঝবো যে না আমি সার্থক। সহজ একটা ব্যাপার, আসবে পরীক্ষা, মাথায় রেখো। এবার শো, চাপের প্রভাব, তারপর গাছটা মুছে দিন, ঠিক আছে? ঘনমাত্রা, ঘনমাত্রা তো ইজি একটা কনসেপ্ট, বুঝে যাবা বললে। 3 নম্বরকে A+B দিয়ে বোঝায়, হয়ে যাবে, সমস্যা নাই। এরা কারা? বিক্রিয়ক। এরা কারা? উৎপাদ। বাংলা কথা আসো, বিক্রিয়ক যত বেশি হবে উৎপাদ তো বেশি উৎপন্ন হবে, কমন সেন্স। ওই যে কথা কেমন করে, যখন অনুষ্ঠান বা যে অনেকে আয়োজন করা হয় বাসাতে আমরা করি, অনুষ্ঠানে কিন্তু আমরা এক্সট্রা কিন্তু 20, 30 বা 50 এক্সট্রা রান্না করে রাখি, যদি লোক বেশি হয়ে যায়। আমরা রান্না বেশি করে রাখলে লোকটা খাইতে পারে, রান্না যত বেশি হবে লোক তত বেশি খাবে, বিক্রি যত বেশি উৎপাদ তত বেশি। এই ঘনমাত্রা কোনো ব্যাপার নয়, ইজি একটা কনসেপ্ট ঘনমাত্রা। পরীক্ষাতে তাপের আর চাপের দুটো ভালো করে মাথায় রাখো, চখাম করে বলছে, মোটামুটি মাথায় ঢুকে থাকার কথা। সামান্য 2টা বিক্রিয়া এক্সাম্পল দিচ্ছে, আরো যে করে বিক্রিয়া থাক, আহ নতুন দেখে বুঝে আসবে। আর একটা জিনিস আছে যে এটা আমি যেটা দেখছিলাম, সমস্যা ক্লিয়ার, দেখো এইটাতে চাপের প্রভাব কাজ করবে না, দেখো তো। গ্যাস, গ্যাস কয় মোল? 1 মোল। কয় মোল? 2 মোল। মোলের পার্থক্য আছে? আছে। গ্যাস অবস্থা, হ্যাঁ গ্যাস, তাহলে চাপের উপর কাজ করবে। এখানে চাপ দিলে কি হবে? উৎপাদ থেকে বিক্রি করতে হবে, উৎপাদ থেকে বিক্রি করতে হবে, ক্লিয়ার। আবার অনেকে অনেক প্রবলেম কি থাকে স্যার, 2, 4, 2 অনেক কোথাও দেন না, কোথাও দেন, এগুলো কি ভাই? এগুলো হচ্ছে কেমিস্ট্রির ফান্ডামেন্টাল বেসিক। 3, 4 অধ্যায় থেকে এগুলো না জানলে ষষ্ঠ অধ্যায় এসে কষ্ট হয়। যদিও আমি ওই ক্লাসগুলো করতে চাচ্ছি, কিন্তু হুট করে মন চায় যে ছোট্ট একটা কনসেপ্ট সাতলের নীতি বললে হয়তো বুঝতে পারবা, তাই আলোচনা করার চেষ্টা করলাম নিজের মতো করে, যেন তোমার লাভ হয়। সামনে খুব দ্রুত পরীক্ষা আগায় আসছে, বুঝলেন? হুম। তাহলে এই যে খেলা করে যে নাইট্রোজেন সার, এগুলো কি দেওয়া হয়? যোজন এক্সারসাইজ করা হয়। এই দুইটা কাজ অক্সিজেনের, হ্যাঁ, আর সার্জনটা কার? নাইট্রোজেন। কথা হচ্ছে স্যার আমরা অনেকেই জানে নাইট্রোজেন যোজন 2টা লেখা থাকে, 3 আর 5 বইতে লেখা আছে। স্যার বই তুমি সব লিখে দেয়, স্যার লিখে লাগে। নাইট্রোজেন যোজন সবচেয়ে বেশি, 1, 2, 3, 4, 5, 5টা যোজন নাইট্রোজেন, তাই না? 5টা মাথায় রাখবো। এইগুলোর ডেফিনেশন এক্সপ্লেনেশনটা আমি পরে কোনো একদিন সময় সুযোগ পাইলে করে দেখাই দেবো কিভাবে নাইট্রোজেন 5টা। 3 আর 5 ইউজ আমি মানলাম যে যেখানে NH3, সরি 3 ইউজ হলো, সালফার করে এখানে, এখানে কত ইউজ হয়েছে বলো তো? কোথাও কিছু লেখা আছে? হ্যাঁ, কখন থাকে? যখন দুজন দুজন সেম থাকে, এরও 2 এরও 2, এই হচ্ছে 1 নম্বরটা, 2 নম্বরটা। আমরা আবার অনেক কোথায় নাইট্রোজেন ডাইঅক্সাইড দেখে দেখেছো? আচ্ছা,
এখানে লেখা আছে নাই, তার মানে কি অক্সিজেনের যোজনী একটাই দুই, এটা তো দেওয়াই লাগবে। এখানে চার ছিল বিধে কাটাকাটি করে দুই রেখে গেছে এখানে। এখানে এখন নাইট্রোজেন ইউজ হচ্ছে 9 নম্বরটা, 4 নম্বরটা, দুই চার করে থেকে গেল। এগুলো ব্যাখ্যামূলক এক্সপ্লেনেশন টাপ টাপ দিয়ে পরিবর্তনশীল যোজনী মজা আছে এগুলো। তো আপাতত এইটুকু ক্লিয়ার হবো। লাল সাতলের নিচে চাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রা, উভয়কে বৃত্তে একটি সাম্য অবস্থা কিন্তু স্থির অবস্থা নয়, গতিশীল অবস্থা ক্লিয়ার রাখবা। আর নিয়ামক কি ফ্যাক্টর, যেটা দিলে বিক্রিয়াটা কি হবে, সাম্যের অবস্থা পরিবর্তন হবে, কিন্তু এমন ভাবে পরিবর্তন হবে আমি যদি নিয়ামক দিচ্ছি এটা বোঝা যাবে। ঠিক আছে, আসল কথা। হম, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আজকে যদি পুরো ক্লাসটা মনের মতো করে পার্ট বাই পার্ট প্রত্যেকটা কথা শুনে বুঝে করো। আর মনে হয় এর মধ্যে এমসিকিউ একটা তো মিস হতে পারে। আর লিখিত তো বলাই না, নিজের বানায় লিখতে পারো। প্রশ্নটাকে সহজ মনে বলছি না আমি, প্রশ্ন অনেকের কাছে কঠিন মনে হয়, প্রশ্ন তোমার কাছে লাস্ট সাত লাখ থেকে সহজ মনে হবে, তুমি নিজে ঘুরায় পাশে অ্যান্সার করতে পারো। মাথায় রেখো, জাস্ট এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন, বাসায় বসে একটু নিজে ঠান্ডা মাথায় হাতে কলমে একটু চেষ্টা করো, পেরে যাও একটু। কঠিন কিছু না, কেমিস্ট্রি কথা দিলাম, কঠিন কিছু না, মজা আছে। নিজে একটু খাতা কলমে ভাইবো আর কি। উপমুখী বিক্রি মুখস্থ করে ফেলবা, উপমুখী বিক্রি সমস্যা করলে নামক তাপ চাপ লাভ নাই। মনে একটু উপমুখী বিক্রিয়া, উপমুখী মানে কি, যে দুই দিকে এইভাবে তুমি যদি ভেতর থেকে তথ্য খুঁজে না পারো তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে। আমি আবার লাস্ট বলতে শেষ করতে চাই যে তুমি তোমার কল্পনা শক্তি বড় আবিষ্কার হিসেবে ভাবতে পারো। অনেক বিজ্ঞানী বলে গেছে যে কল্পনা শক্তি বড় আবিষ্কার। ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ। ওকে, আল্লাহ হাফেজ।